আমি জামায়াত নেতার আজকে একটি বক্তব্য আছে, আমি সেটি উল্লেখ করতে চাই। বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না, তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কেন এই ফ্যাসিস্ট হুবহু ফটোকপি? ধন্যবাদ। প্রথম যে জায়গাটা আপনি বললেন, তাদের এই যে পারস্পরিক অভিযোগ, এই অভিযোগটা কখনো কখনো আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। রাজনীতিকে একটু প্রাণবন্ত করে রাখা, একটু ওয়ার্ম আপ রাখার জন্য তারা এই অভিযোগগুলো করে। কিন্তু আমি উদাহরণ হিসাবে বলি, পার্লামেন্টে বাজেট প্রণয়নের পরে সমস্ত এমপিরা, বিশেষ করে বিরোধী দল, তারা তীব্র সমালোচনা করলেন। কি সমালোচনা করে বললেন যে এই বাজেটটা আসলে অ্যাচিভ করাটা সহজ হবে না, কারণ হলো আমাদের আর্থিক একটা অনটন আছে। ঠিক প্রধানমন্ত্রী শেষ খেলাটা খেলে দিলেন। বাজেট পাশ হওয়ার আগে তিনি ঘোষণা করলেন সমস্ত বিরোধী দলের এমপিকে 20 কোটি টাকা করে দিব তাদের নির্বাচনী এলাকায় ডেভেলপমেন্টের জন্য। সঙ্গে সঙ্গে সবাই টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন। কেউ বললেন না যে আমাদের এখানে তো বাজেটের ঘাটতি আছে এবং সেই কারণে আমরা এই জায়গাগুলোকে বাজেট কার্টেল করার কথা বলেছিলাম, আপনি এসে কেন 20 কোটি টাকা এই মুহূর্তে দেবেন, একটু কম দেন। কেউ বললেন না, সবাই খুশি হয়ে গেলেন। এবং এটি দেওয়া হয়েছিল কেবলমাত্র কিন্তু বিরোধী দলকে, সরকারি দলকে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে এদের কতগুলো মুরব্বী আছে। এই যে আমেরিকার যে রাষ্ট্রদূত, বিরোধী দলকে দেওয়া হলো কেন? শুধু এটি তো পুরো সবাই সংসদ সদস্য, সবার হওয়া উচিত ছিল সেটি। আমি সম্ভবত তারেক রহমান সাহেব তাদেরকে একটু পরীক্ষা করে দেখলেন যে তাদেরকে আসলে মানে কিভাবে পকেটে নিয়ে আসা যায়, বা তারা যে কথাটা বলছেন, যে সমালোচনা করছেন, ভাই যেটি বললেন, এইটাকে মোরাল অবস্থানটা স্ট্রং, ভয়েসটা রেজ করে কিনা, এবং তারা আসলে কতটুকু রিয়েলি কথাগুলো বলছেন একটু পরখ করে দেখা আর কি। যে ওই যে বলে না যে অমুক ঘুষ খায় না, তো পাশে একজন বলছে যে ঘুষ খায় না মানে কত টাকার ঘুষ খায় না। হ্যাঁ, তো সেই অনুযায়ী আভ্যন্তরীণ রাজনীতিতে এই যে বিভাজন টিভাজন যাই বলেন না কেন, এদের কতগুলো মুরব্বী আছে। আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকেরই কম বেশি মুরব্বী আছে। ইন্টারন্যাশনাল মুরব্বী, রিজিওনাল মুরব্বী, জোনাল মুরব্বী। এই মুরব্বীরা এদের বিরোধটাকে মিটিয়ে দেবে, এক। দ্বিতীয়ত বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে মেসেজটা তার দলকে দিচ্ছেন, তার দল সেটিকে ওন করতে পারছে না, তার নেতারা এটা ওন করতে পারছে না। ওন যদি করতেন তাহলে যে মানুষটার জীবন ঝুঁকিপূর্ণ, এটা আমরা জানি, তিনি নিজেও বলেছেন, দেশে আসার আগে বলেছেন, সেই মানুষটা প্রটোকল ছাড়া একেবারে সীমিত প্রটোকল নিয়ে, নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কতগুলো কাজ করার চেষ্টা করছেন। আর তার কর্মীদের একটি অংশ যা করছে তার সাথে কি তার মেলে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে বিরোধী দলের যে নেতা, তাদেরকে আমরা যে অবস্থায় দেখেছিলাম গত 20 বছর, 30 বছর, 50 বছর, সেই জায়গাটা কি তাদের পরিবর্তন হয়েছে? তাদের যে এমপি সাহেব নির্বাচনের 3 মাস মানে গত 2 মাস আগেও চারিদিক থেকে কাপড় দিয়ে ঘিরে নারীদেরকে পেছন থেকে তাদেরকে ভালো হয়ে যাওয়া ইত্যাদি করা, এই যে পরামর্শগুলো দিতেন, ওয়াজগুলো করতেন, নিজে তো সেই কাজটি করতেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি গাজী নজরুল ইসলামের কথা বলছি। তিনি যখন মানুষকে সৎ চরিত্রের অধিকারী হওয়া, নিজের আত্মশুদ্ধির কথা বলতেন, তখন ওই যে 16 বছরের এক কিশোরীকে নিয়ে তিনি হোটেলে হোটেলে তখন ঘুরে বেড়ান। আর কেউ ভেবেছিলেন, কেউ জানে না, তিনি গিয়ে ওই যে পর্দা ঘেরা পরিবেশে অন্যদেরকে সবক দিচ্ছেন। এই যে একের পর এক যে কেলেঙ্কারের ঘটনাগুলো ঘটছে, এগুলো কি আপনি 10 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে জানতেন? এই যে চীনের প্রসঙ্গটা আসছে, চীনকে আপনি আমাদের দেশের রাজনীতিতে, চীন শতভাগ ব্যবসা নির্ভর একটা রাষ্ট্র। এখন তার পলিসি বলতে হচ্ছে ওইটা, যেখানে তার প্রফিট আছে, যেখানে বেনিফিট আছে, সেখানে সে যায়। গত 15 বছর আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ইন্ডিয়ার যতটুকু ভূমিকা আছে, চীনেরও সমান ভূমিকা আছে। যদি কম্পেয়ার করেন, কোথাও কোথাও চীন আরও নগ্নভাবে কাজ করেছে। 18-র যে নির্বাচনটা টাকা পয়সা দিয়ে, প্রশাসনের লোকজনকে দিয়ে
যে নির্বাচনটা করা হয়েছিল সেই নির্বাচনে অনেকেই বলে চীন টাকা দিয়েছিল, চীন ইনভেস্ট করেছিল, এবং নির্বাচনের পরের দিন সবার আগে চীন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়েছে। আবার আমি ডামির নির্বাচনের পরে ফুল শুধুমাত্র দেয়নি, বলেছে এই সরকারের পাশে থাকবো, কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করব। সেই চীন 5 আগস্টের পর বিএনপির ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের, এটা কেন, কারণটা কি? কারণটা হচ্ছে একটা সমর্থক গোষ্ঠী তৈরি করে রাখা। ওয়ার্ড পর্যায়ের নেতাদের পর্যন্ত রাষ্ট্রীয় সফরে নিয়ে যাচ্ছে, তাদেরকে 10 দিন 15 দিন রাখছে। কারণ কি? কারণ হচ্ছে নিজের কিছু লবিস ঠিক করে রাখা, যে যখন আমার প্রসঙ্গটা আসবে এরা যেন আমার পক্ষে কথা বলে। জামাত বাংলাদেশের ধর্মীয় দলগুলো গত 30 বছর যে রাজনীতি করেছে তার একটা বেসিক জায়গা ছিল চীন সরকার উইঘরে মুসলমানদেরকে হত্যা করে। আমাদের এই অনুষ্ঠানের দর্শক যারা, তারা যদি একটু পেছনের দিকে তাকান নিশ্চয়ই তাদের স্মরণ হবে, স্মৃতিতে নাড়া দিবে। এই স্লোগানটা তারা 30 বছর দিয়েছে। এখন জামাতের আমির সহ শীর্ষ নেতারা একাধিকবার চীন সফর করেছেন। কাদের আমন্ত্রণে? চীন সরকারের আমন্ত্রণে। কোন চীন সরকার? যে চীন সরকারের বিরুদ্ধে উইঘরের মুসলমান হত্যার অভিযোগে তারা এতদিন মিছিল করেছে। একটা প্রশ্ন কি করেন আমির সাহেব বা এই যে বিরোধী দলের নেতার কথা বললেন? না। কারণ কি? কারণ ওই যে সুবিধা, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমেরিকায় যাব না, কিন্তু যখন সুযোগ পাবো সেলফি তুলবো এবং কিছুটা লাজুক লাজুক মুখে বলবো যে দেখেছেন আমরাও ইনোভার করতে পারি। আজকে এই একই অবস্থা, মানুষকে ধোকা দিচ্ছে এরা। রিয়েল যে ইস্যুগুলো আছে রাষ্ট্রের, সেই ইস্যুগুলোকেও ওভারলুক করা হচ্ছে। গত পরশুদিন না কালকে একটা শিল্পগোষ্ঠী এসালম, 11টি কারখানা তার বন্ধ হয়ে গেছে, 10,000 মানুষ চাকরি হারিয়েছে। এসালম যদি 50 বছরও কোনো ব্যবসা বাণিজ্য না করে, সে দুবাইয়ে রাজার হালে থাকবে, কারণ যে লুটটা করেছে সে, তাই না? রাজার হালে থাকবে সে, পৃথিবীর যেখানে খুশি সেখানে গিয়ে সে ব্যবসা করতে পারবে। কিন্তু এই যে 10,000 মানুষ চাকরি হারালো, একটা মানুষের যখন চাকরিটা চলে যায়, এদের অনেকেই আর কোনোদিন চাকরি করার বয়স নেই, কোথাও যেতে পারবে না। আপনি কারো কাছ থেকে এই আলোচনাগুলো শোনেন, এই আলোচনাগুলো ডাইভার্ট করে নিয়ে যায়। অথচ এখানে যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানটা তো শুরুটাই হয়েছিল কর্মসংস্থান ইস্যুতে, অথচ সেই কর্মসংস্থানের জায়গাটা আজকে আমরা অ্যাড্রেস করতে পারলাম না। এই যে চীনের সুবিধাবাদী রাজনীতির কথা বলছি, আপনার মনে থাকার কথা, এর আগে অর্থাৎ 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, 2001 চীনের চাপে বেগম খালেদা জিয়াকে তাদের দূতাবাসে যেতে হয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে বাণিজ্য মন্ত্রীর জায়গা থেকে সরাতে হয়েছিল। কেন? ওই যে তাইওয়ানের জন্য একটা সেন্টার করে দেওয়ার কারণে। সেখান থেকে শিক্ষা নেইনি আমরা এখন পর্যন্ত। এত দ্রুত সময়ের মধ্যে একটা সরকার ক্ষমতায় আসার এত স্বল্প সময়ের মধ্যে, এটা আমার পার্সোনাল, আমি পররাষ্ট্র বিশেষজ্ঞ নই, কিন্তু যেহেতু আপনার জিও পলিটিক্স, ভাই একমত হবেন কিনা আমি জানি না, জিও পলিটিক্সের যে দ্বন্দ্বগুলো অন্য যে কোনো সময়ের থেকে এখন প্রকট। একসময় পৃথিবীটা 2 ভাগে বিভক্ত ছিল, একটা সোভিয়েত ইউনিয়ন নেত্রী সোশ্যালিস্ট পৃথিবী আর একটা আমেরিকার ক্যাপিটালিস্ট পৃথিবী। এখন অনেকগুলো রিজিওনাল ফোর্স ডেভেলপ হয়েছে, তাদের কতগুলো ইন্টারেস্ট আছে। এর মধ্যে এত দ্রুত সময়ের মধ্যে আপনি কোনো রকমের ফিজিবিলিটি স্টাডি না করে, কোনো রকমের কোনো ধরনের গবেষণা না করে আপনি চীনে চলে গেলেন এবং বললেন যে আমি এই প্রজেক্টগুলো চীনের সহযোগিতায় এক্সিকিউট করব, বাস্তবায়ন করব। এটা প্রয়োজন ছিল না। আপনাকে আরও কিছুদিন, আমার ধারণা আরও কিছুদিন অবজার্ভ করা দরকার ছিল, কারণ আপনার রাজনীতি, আপনার অর্থনীতির মধ্যে প্রচণ্ড বিভাজন তৈরি হয়ে আছে। আপনার অর্থনীতি একটা বিরাট সংকটের মুখে পড়ে আছে। এখানে আপনার অনেকের সহযোগিতা থাকা দরকার, নিতে হবে আপনাকে। আপনি একটা পক্ষে গিয়ে চীনের সাথে যে ধরনের হঠাৎ করে অনেকগুলো জায়গায় আপনি যে কমিটমেন্ট করে এলেন, এবং এটি করার জন্য আপনি এক ধরনের চালাকি করলেন। আপনার তো আসলে রিয়েল মালয়েশিয়া সাপোর্টটা ছিল না, মূল সাপোর্টটা হয়েছে চীনকে কেন্দ্র করে।